কারো ডাকে ঘুম ভাঙাতে ও ধরফরিয়ে উঠে বসে হতবম্ব হয়ে তাকালো সামনে। মিহি একগাল হেসে বলল, আর কত ঘুমাবে ভাবি, তারা আছে, জলদি ওঠো, মামি ডাকছে তোমাকে। মামা আজ সবাইকে কোথায় জানি নিয়ে যাবে, সকালে নাস্তা বানানো হচ্ছে, রান্নাঘরে যাও তুমি। আচ্ছা যাচ্ছি। আকসা চোখ ডোলে তড়িঘড়ি করে উঠে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তখন আবার মিহি ওর হাত টেনে ধরে বলল, ভাইয়ার সাথে কি তোমার ঝগড়াঝাটি হয়েছে ভাবি? কেন? আকসা অবাক হয়ে ভুরু কুঁচকে পাল্টা প্রশ্ন করলো। মিহি বেশ চড়িয়ে বাড়িয়ে জবাব দিল, না মানে ভাইয়াকে তোমার কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু মনে হলো ভাইয়া তোমার কথা একবারে ইগনোর করে গেল, কেমন যেন তোয়াক্কাই নেই কোনো। আকসা কোনো জবাব দিল না মিহির কথার বিপরীতে, শুধু ভুরু কুঁচকে কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। সেরকম মুখ করেই ওয়াশরুমে চলে গেল ও। আকসা ফ্রেশ হয়ে বেরিয়েছে ঘরের বাইরে। ঘর থেকে বেরিয়ে বারান্দা পেরোলেই প্রথমেই ড্রয়িং রুম বাঁধে। ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই মেজবাকে সোফায় বসে থাকতে দেখে তাকিয়ে রইল ও। অথচ মেজবা ওকে দেখেও যেন দেখেনি, এমনভাবেই টিভিতে মনোযোগ দিয়েছে, যেন আশেপাশে কোনো মানুষ নেই, এখানে আকসারও উপস্থিতি নেই। একবারের জন্য আকসার দিকে তাকায়নি। আকসা এবার কুঁচকে রাখা ভুরু জোড়া দ্বিগুণ ভঙ্গিতে কুঁচকে ফেললো। এমন ভাব নিচ্ছে কেন লোকটা? একজন জলজ্যান্ত মানুষকে পাত্তাই দিচ্ছে না। ও হালকা কাশি দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো, তবুও মেজবা ফিরে তাকালো না। শেষমেশ বিরক্ত হয়ে রান্নাঘরে চলে গেল। আকসার শাশুড়ি নাস্তা তৈরি করা হয়ে গেছে তখন। ও গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। ওকে দেখে ঈশা বেগম মৃদু হেসে বললেন, আমার বৌমার ঘুম ভেঙেছে তাহলে, আর একটু দেরি করে ফেললে তো ঠান্ডা খাবার খেতে হতো তোমাকে। এসো, টেবিলে এসো, খাবার দিচ্ছি, খেতে বসো। আকসা টেবিলের দিকেই যাচ্ছিল মিহির সাথে। যাওয়ার সময় খেয়াল করলো ছোট ফুপু শাশুড়ি পাশে বসা ছোট চাচিকে খোঁচা দিয়ে বলছেন, মাইয়ার চুল ভেজা, দেরি করে ঘুম থেকে ওঠার কারণ বুঝছো? ছোট চাচি নিরীহ গোছের মানুষ, তিনি শরম পেয়ে ননদকে চাপা স্বরে বললেন, আহ ছোট আপা চুপ করো তো। আকসা বেশ লজ্জা পেল, সেখান থেকে দ্রুত প্রস্থান করলো ও। খাওয়ার টেবিলে আজ সবাইকে একসাথে পাওয়া গেল, তবে সবার বসার জায়গা হয়নি টেবিলে। মিহি তাহসিনেরা সোফায় বসেছে, জেমি আপু বাচ্চাকে নিয়ে টেবিলে বসেছেন। আকসাকে ওর শাশুড়ি টেবিলে বসিয়ে দিয়েছেন। আকসার পাশেই চেয়ার খালি ছিল। মেজবা ডাইনিং এ আসতে ঈশা বেগম ছেলেকে বললেন আকসার পাশে এসে বসতে। মেজবাও নির্বিকার ভাবে বসে পড়লো ওর পাশের চেয়ারে। আকসা এত মানুষের ভিড়ে সরাসরি তাকালো না মেজবার দিকে, আর চোখে তাকিয়ে দেখলো মেজবা ফোনে গুগলে কিছু একটা করছে, যেন খুব গুরুত্বপূর্ণ কাজ। এই মুহূর্তে সেদিকে মনোযোগ না দিলে কাজটা ভণ্ডুল হয়ে যাবে। আকসার ভেতরকার আগুন দাউ দাউ করে জ্বলছে। মিহি তাহলে খুব একটা ভুল কিছু বলেনি, ঠিকই বলেছে। মেজবাওকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে, এমনকি ওর সম্পর্কিত কোনো কিছুর প্রতি মোটেও আগ্রহী নয় যেন। এর মাঝে ফোন রেখে পাশে চেয়ারে বসা ছোট চাচার সাথেও আলোচনা চলছে লোকটার। আজ আকসার শ্বশুরের বন্ধুর বাগান বাড়িতে চড়ুই ভাতের আয়োজন হবে বিকালে, সেখানেই যাবে সবাই। মেজবানদের জন্য কেনাকাটা করে নিয়ে যেতে হবে, এটাই আলোচনার মূল বিষয়বস্তু। আকসার আর সহ্য হলো না, ও খাবারের প্লেটটা নিয়ে উঠে দাঁড়াতেই শ্বশুর সামনের চেয়ার থেকে বলে উঠলেন, কোথায় যাচ্ছ মা? ড্রয়িং রুমে যাচ্ছি, মিহিদের সাথে খাবো। আকসা নম্র কণ্ঠে জবাব দিল। ও কথাটা বলে আর চোখে পাশের চেয়ারে তাকিয়ে দেখলো মেজবার মোটেই তো আক্কা নেই, যেন আকসার কথা শুনতেই পায়নি। দিব্যি কথা বলে চলছে চাচার সাথে। তবে আকসার শ্বশুর বাদ সাধলেন। ততক্ষণে শাশুড়ি এসে দাঁড়িয়েছেন টেবিলের পাশে। আকসাকে উদ্দেশ্য করে বললেন, আমার ছেলেটা এতদিন পর বাড়িতে এলো, মিহিদের সাথে পরেও বসে খেতে পারবে, এখন স্বামী স্ত্রী দুজন একসাথে বসে খাও। অগত্যা বাধ্য মেয়ের মতো পুনরায় চেয়ারে বসে পড়ল আকসা। খাবার খাওয়ার পুরোটা সময় ওর চোখ ছলছল করছিল, হাত কাঁপছিল, গলা থেকে খাবার নামছিল না। বহু কষ্টে খাবার শেষ করে উঠল। আকসাকে ওর শাশুড়ি একটা সুতির শাড়ি দিয়ে গিয়েছেন। শাড়িটা ওর শাশুড়ির বিয়ের সময়কালের। তার আলমারির অধিকাংশ শাড়ি সুতির তৈরি। আকসাকে ওর শাশুড়ি বলেছেন যখন যেই শাড়ির দরকার তার কাছ থেকেই যেন নিয়ে যায়। তার সব শাড়ির ওপর তার একমাত্র পুত্রবধূরই হক বর্তায়। আকসা ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ি পরছিল। সবে শাড়ির কুচি কোমরে গুজে দাঁড়িয়েছে, আঁচলটাও ঠিকমতো কাঁধে তুলতে পারেনি। তখনই খট করে দরজা খোলার আওয়াজ হলো। ও ঘাড় ঘুরিয়ে দেখলো মেজবা ভেতরে প্রবেশ করেছে। লোকটাকে দেখে ও মুখ ঘুরিয়ে নিল। দ্বিতীয়বার আর ফিরে তাকালো না মেজবার দিকে। শাড়ি পরায় মনোযোগী হলো। মেজবা এসে বিছানার উপর বসলো, ওর পা মেঝের ওপরে। পরনে একটা কালো রঙা ট্রাউজার আর নীল রঙের টি শার্ট। মেজবা বিছানার পেছনের দিকে হাত ঠেকিয়ে গেঞ্জির কলার ঠিক করে সরাসরি এক দৃষ্টিতে আকসাকে দেখতে ব্যস্ত হলো। আকসা আয়নার দিকে তাকিয়ে দেখেও অনুভব করতে পারলো পাশে বিছানার উপরে বসা ব্যক্তিটি ওকে দেখছে। ও তোয়াক্কা করলো না, বিব্রত হলো ভেতরে ভেতরে। তবুও সেই বিব্রত বোধটুকু বহিঃপ্রকাশ ঘটতে দিল না। হঠাৎ মেজবা পেছন থেকে বলে উঠল, আকসা ওখান থেকে পানির বোতলটা দাও তো। ওর কথা শুনে আকসা বেডসাইড টেবিল থেকে পানির বোতলটা উঠিয়ে নেয়। শাড়ির আঁচল কোনো মতে চেপে ধরে এগিয়ে গিয়ে মেজবার হাতে পানির বোতলটা ধরিয়ে দেয়। দাঁড়িয়ে থাকো। আকসাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলে মেজবা। ধীরে সুস্থে পানির বোতলে ছিপি খুলে পানি খেতে খেতেও আকসাকেই দেখতে থাকে অনবরত। আকসা ভুরু কুঁচকে ফেলে মেজবার এমন দৃষ্টি দেখে।
এ বেলায় আর না বলে থাকতে পারে না যে কি দেখছেন এভাবে তাকিয়ে। ওর চড়া প্রশ্ন শুনে মেজবা পানি খাওয়া শেষ করে বোতলটা পাশে রেখে পুনরায় একইভাবে পেছন দিকে হাত ঠেস দিয়ে রেখে ওকে আপাদ মস্তক স্ক্যান করতে করতে জবাব দিল, দেখছি এক রাতেই তুমি কেমন লজ্জা শরম সব খুইয়ে ফেলেছো। তেমন কিছুই তো করলাম না, দেখলামও না, তাতেই লজ্জা শরম সব উবে গেছে। স্বামীর সামনে শাড়ি কেন, সব ছাড়া আসলেও বাঁধবে না। তাহলে যদি আরো কিছু করতাম তখন কি হতো? লজ্জা শরম একটু বাঁচিয়ে রাখো, রাতে কাজে দেবে। একে তো মেজবার সেই সকাল থেকে এড়িয়ে যাওয়া, তারপর এখন আবার এমন উচ্চমানের মেজাজ খারাপ করা কথাবার্তা। আকসার রাগ যেন সপ্তম আসমানে চড়ল। ও মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ল মেজবার ওপর। ওর পরনে শার্ট না থাকায় আপাতত জার্সির কলার চেপে ধরে দাঁতে দাঁত পিষে উচ্চারণ করলো, কি মনে হয় আপনার আমাকে? আপনাকে দেখানোর জন্য এসব করি আমি? আমার মাথায় সমস্যা না যে আপনার মতো লোকের জন্য লজ্জা শরম সব খুইয়ে দেব। গতকাল রাত্রে তো আপনি এসেছিলেন আমার কাছে, আমি গিয়েছিলাম। লজ্জা শরমে আপনি আঘাত করেছেন আমার, তারপরও এমন কথা বলেন কিভাবে? আকসার হাত আপাতত মেজবার জার্সির কলারে। মেজবা ওকে দেখে, একবার জার্সির কলারে রাখা ওর হাত দুটো দেখলো, তারপর কঠিন স্বরে বলল, হাত সরাও। সরাবো না। আকসাও জেদ ধরলো, হাত কোনোভাবেই সরাবে না ও। মেজবাও থামার পাত্র নয়। ও এবার আচানক কোমরের কাছে আকসার শাড়ির কুচি যেই অংশ সেটা চেপে ধরে দাঁত চেপে হুমকি দিল, কলার থেকে হাত সরাও, নাইলে এক টানে খুলে ফেলবো। মেজবার তেজের সামনে আকসা এতক্ষণে চড়াও হওয়া জেদটুকু ধীরে ধীরে নিভে গেল। ওর জার্সির কলার থেকে হাতটা সরিয়ে নিয়ে আকসা বিড়বিড় করে চাপা স্বরে বলল, পুরুষ মানুষ আসলে মুখোশধারী। রাতে স্ত্রীর পায়ের তলায় চুমো অবধি খেতে পারে, অথচ দিনের বেলায় সেই স্ত্রীকে পাত্তা দেওয়া তো দূরের কথা, চেনেই না যেন। ওর কথার বিপরীতে মেজবা মুখ উঁচিয়ে অত্যন্ত দাম্ভিকতার সহিত জবাব দেয়, তোমার তো কপাল ভালো, আমার সান্নিধ্য পেয়েছ। কখনো কোনো মেয়ে আমার সান্নিধ্য পাওয়া তো দূর, মনোযোগ আকর্ষণও করতে পারেনি, সেখানে তুমি মেজবা ইফতেখারের সান্নিধ্য পেয়েছ। নিজের কপালকে লাল সালাম ঠুকো, এমন কপাল সবার হয় না। আমি চাইনি আপনার সান্নিধ্য। সত্যি চাওনি? আকসার চোখে চোখ রেখে ভুরু উঁচিয়ে প্রশ্ন করে মেজবা। কিছুক্ষণ আগেও অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কথাটা বললেও মেজবার চোখের দিকে তাকিয়ে মুষড়ে পড়ে প্রচন্ড আকসা, ঘামতে শুরু করে, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিয়ে চটজলদি পিছু হটতে শুরু করে। মেজবা ওকে পিছু হটতে দেখে সামান্য হাসে।